হ্যালো ফ্রেন্ডস, আমি ঋষভ মাঝি। তো এখন আমরা আলোচনা করব মিলিং মেশিনের যে মেশিনিং টাইম। তো এটা একটা প্লেন মিলিং মেশিনের মেশিনিং টাইম নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা মিলিং কাটারের নোমেনক্লেচার সম্বন্ধে আলোচনা করেছি। তো সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো সেটা অবশ্যই দেখে নাও। তো এখন আমরা প্লেন মিলিংয়ের মেশিনিং টাইম এবং এর যে মেটাল রিমুভিং ডেট এই নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক। তো এইটা হচ্ছে একটা মিলিং মেশিনের মিলিং কাটার এবং এটা ওয়ার্ক পিস। এরপর এই ওয়ার্ক পিসটা একটা টেবিলের সঙ্গে অ্যাটাচড আছে এবং এখানে যে ড্রিল মেশিনের যেটা হচ্ছিল যে আমরা মেশিনটাকে ফিট দিচ্ছিলাম, কিন্তু এখানে কি হবে, এখানে টেবিলটাকে ফিট দেওয়া হবে এবং কাটার ফিক্সড থাকবে। ওকে, সো এখানে যে এটার সঙ্গে যে টেবিল অ্যাটাচড আছে এটা ওয়ার্ক পিস। তো ওয়ার্ক পিসের সঙ্গে যে টেবিল অ্যাটাচড আছে সেই টেবিলটার ফিট দেওয়া হবে। তো টেবিল ফিটের ডিরেকশন হচ্ছে এদিক বরাবর এবং টেবিল ফিটকে আমি FM বলে ডিনোট করব। ওকে, তো এরপর এই কাটারটা যখন এই অবজেক্টটাকে, এই ওয়ার্কপিসটাকে কাটতে আরম্ভ করবে, তখন এর যতটা পরিমাণ কাটারটা পেনিট্রেট করবে এই ওয়ার্কপিসের ভিতরে, যতটা পরিমাণ ঢুকবে ততটাই কেটে যাবে। এরপর ধরে নিলাম এই কাটারটা এই দিক বরাবর কাটতে এতটা পর্যন্ত কাটতে আরম্ভ করলো। এটা একটা ওয়ার্কপিসের সাইড ভিউ, আর এইটা হচ্ছে লেন্থ। এই ওয়ার্কপিসের লেন্থ হচ্ছে L। ওকে, এবার যতটা পরিমাণ এই ওয়ার্কপিসটা কাট হবে এই মিলিং কাটারটা দিয়ে, ধরে নিলাম সেটা ডি ডেপথে কাট হবে। এটা হচ্ছে ডি, এই ডেপথটা। ওকে, তো ডি ডেপথে যদি কাট হয় এবং এইটা যে পরিমাণে মেটাল রিমুভিং করবে এবং তার যে লেন্থ হবে সেটা হচ্ছে L এবং FM হচ্ছে আমার টেবিল ফিড। ওকে, তাহলে FM ইজ ইকুয়ালস টু টেবিল ফিড। এটা আমি ধরে নেব মিলিমিটার পার মিনিটে। এরপর এইটা যখন মিলিমিটার পার মিনিটে আমি ধরছি, তার মানে কি, এটা একটা ভেলোসিটি, মানে টেবিল ভেলোসিটি আমি অ্যাজিউম করতে পারি। ওকে, এরপর আমার যে কাটারটা ডায়ামিটার আছে সেই ডায়ামিটারটাকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ডি ডায়ামিটার। ওকে, আমি আগেই দেখেছি যে কাটারের ডায়ামিটার ডি। আমি নোমেনক্লেচার যখন করিয়েছি তখন আমি কাটার ডায়ামিটার ডি দেখিয়েছি। ডি ইজ ইকুয়ালস টু কাটার ডায়ামিটার। তুমি যদি না দেখে থাকো আগের ভিডিওটা অবশ্যই দেখে নাও। এরপর এর এক একটাকে টুথ বলা হয়, কাটার টুথ, এটাও আমি আগের ভিডিওতে বলেছি। এবং সেই টুথটাকে আমি ধরছি জেড নাম্বার অফ টুথ ইজ প্রেজেন্ট ইন মিলিং কাটার। ওকে, সো আই ক্যান অ্যাজিউম জেড ইজ ইকুয়ালস টু নাম্বার অফ টিথ, ওকে, এবার দেখো এই মিলিং কাটারটা NRPM এ ঘুরছে। ওকে, NRPM। তো আমি ধরে নিতে পারি N ইজ ইকুয়ালস টু স্পিড অফ কাটার। ওকে, বেশ। এরপর আমি আরেকটা জিনিস ধরবো যে ফিড অফ টেবিল, আর একটা ওয়েতে আমি প্রকাশ করব, বা টেবিল ফিড অফ টেবিল, এটাকে আমি সচরাচর যে ওয়েতে করি মিলিমিটার পার রিভলিউশন, এই ওয়েতে, কিন্তু এইটাকে আমি এখন ইউজ করব না। আমি এখন ভেলোসিটি হিসাবে, মানে আমি আগে যেগুলো করছিলাম যে ভেলোসিটি অফ এনি মেশিন মুভমেন্ট ইজ ইকুয়ালস টু ফিড ইন্টু নাম্বার অফ রেভলিউশন, এটা যেটা করছিলাম এটা এখন আমি করব না, কারণ এইটাকে আমি প্রকাশ করব এইভাবে। ওকে, কারণ ফিডের তো সচরাচর যে ইউনিটটা হয় সেটা মিলিমিটার পার রিভলিউশনে হয়, কিন্তু আমি এখানে ফিড অফ টেবিল ইজ ইকুয়ালস টু ধরে নিয়েছি মিলিমিটার পার মিনিটে। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা জিনিস আমি অ্যাজিউম করব যে এফ আর FM এর মধ্যে পার্থক্যটা কি। তো FM ইজ ইকুয়ালস টু UN। ওকে, FM মানে টেবিল ফিট যেটা আমি ধরছি FM হিসাবে, আর
টেবিল ফিট পার টুথে যদি আমি ধরি, টেবিল ফিট পার টুথ, এখানে লিখি টেবিল ফিট পার টুথ, এটাকে যদি আমি FT দিয়ে ডিনোট করি, তাহলে আমি যেটা পাবো FT ইজ ইকুয়ালস টু FM বাই N ইন্টু জেড, এটা হবে মিলিমিটার পার রেভলিউশন। ওকে, এটা হবে মিলিমিটার পার রেভলিউশনে। এরপর আমরা মেশিনিং টাইম ক্যালকুলেট করি। মেশিনিং টাইম, MESHINING, মেশিনিং টাইম, that is denoted by TM. ওকে, মেশিনিং টাইম। তো মেশিনিং টাইম TM ইজ ইকুয়ালস টু, আমি কি বলেছি, TM ইজ ইকুয়ালস টু আমি বলেছি, আমি যদি আগে ধরে নিই যে আমার যে পরিমাণে ভেলোসিটি হচ্ছে, ফিড হচ্ছে, এটা আমি FM হিসাবে ডিনোট করছি, তাহলে সেটা আমি কি দেখব, যে যতটা ডিস্টেন্স যাচ্ছে, যে টাইমে যাচ্ছে। ওকে, তাহলে আমি TM ইজ ইকুয়ালস টু কী বলতে পারি, তাহলে আমি TM ইজ ইকুয়ালস টু পারি, এটা যদি লেন্থ হয়, ডিস্টেন্স ট্রাভেলড, তাহলে L বাই FM, এটাই আমার মেশিনিং টাইম। এবং এর ইউনিট কী হবে, লেন্থ হচ্ছে মিলিমিটারে, এবং FMটা আমি আগেই বলেছি, এখানটাতে FM বলেছি মিলিমিটার পার মিনিট, তাহলে এইটা হবে মিলিমিটার পার মিনিট। তাহলে আমার মিলিমিটার মিলিমিটার ক্যান্সেল আউট হলে শুধু মিনিট পড়ে থাকে। ওকে, তো ফাইনালাইজড যে মেশিনিং টাইম ক্যালকুলেশন করলাম, অতএব TM ইজ ইকুয়ালস টু L বাই FM। ওকে, এবং এর ইউনিট হবে মিনিট। আশা করি বুঝতে পেরেছি, এটা কোনো ডিফিকাল্ট কোনো ব্যাপার না, খুব সহজ ব্যাপার। কিন্তু যে সমস্যাটা হচ্ছে, এখানে আমি অ্যাপ্রোচ এবং ওভার ট্রাভেলকে ইগনোর করেছি। তো আমাকে অ্যাপ্রোচ এবং ওভার ট্রাভেল যদি দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন আমরা দেখি অ্যাপ্রোচ এবং ওভার ট্রাভেলটা কি। তো আমি যদি ধরে নিই যে লেন্থ অফ অ্যাপ্রোচ ইজ ইকুয়ালস টু A, আমার এইটা ধরো, এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি A হয়, এবং এইটা যদি আমার অ্যাপ্রোচ হয়, এবং এই কাটার যদি পেরিয়ে যায় এদিকে, তাহলে পরে যে ডিস্টেন্স পড়ে থাকবে সেইটা হচ্ছে যে আমার ওভার ট্রাভেল। ওকে, তাহলে আমি যদি ধরি A ইজ ইকুয়ালস টু লেন্থ অফ অ্যাপ্রোচ এবং B ইজ ইকুয়ালস টু যদি আমি ধরি লেন্থ অফ ওভার ট্রাভেল, তাহলে আমার যে মেশিনিং টাইমটা ক্যালকুলেট হবে, সেখানে আমার লেন্থের সঙ্গে আমার এই A এবং B, অর্থাৎ লেন্থ অফ অ্যাপ্রোচ এবং লেন্থ অফ ওভার ট্রাভেল আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমার যে ফাইনালাইজড লেন্থ হবে, মানে টোটাল যে লেন্থটা তৈরি হবে, সেইটা এইখান থেকে এতটা পর্যন্ত চলে আসবে। ওকে, তাহলে আমার তখন কী হবে, তখন আমার যে মেশিনিং টাইম হবে সেইটাতে আমার টোটাল লেন্থ কত হলো, L প্লাস A প্লাস B। ওকে, তাহলে আমি করছি কি, L প্লাস A প্লাস B টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই ইটস ফিড। ওকে, এইটা হচ্ছে আমার, ইগনোর করছি না, আমি ধরছি অ্যাপ্রোচ এবং ওভার ট্রাভেলকে। অ্যাপ্রোচ ওভার ট্রাভেল ধরে আমার যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে, অর্থাৎ যে লেনটা তৈরি হচ্ছে, সেইটাকে ক্যালকুলেট করে আমি মেশিনিং টাইমটা ক্যালকুলেট করছি। ওকে, তো এইটারও যে ইউনিট হবে সেটাও হবে মিনিট, নট সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, নাও এরপর আমার যদি লেন্থ অফ অ্যাপ্রোচ এবং লেন্থ অফ ওভার ট্রাভেল যদি সেম থাকে, অর্থাৎ আমার যদি A ইকুয়ালস টু B হয়, যদি দেওয়া থাকে যে লেন্থ অফ অ্যাপ্রোচ এবং লেন্থ অফ ওভার ট্রাভেল ইজ সেম, সো আমরা বলতে পারি কি, যে TM মেশিনিং টাইম ইজ ইকুয়ালস টু L প্লাস 2A বা 2B, হোয়াট এভার ইউ ক্যান রাইট, বাই FM মিনিট।
নট সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তো একটা নোট হচ্ছে যে অ্যাপ্রোচ এবং ওভার ট্রাভেল যদি একসঙ্গে না দেওয়া থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এ ইজ ইকুয়ালস টু বি। ওকে, তখন তোমাকে টিএম ইজ ইকুয়ালস টু এল প্লাস টু এ প্লাস এফ এম ডিভাইড বাই এফ এম, এটা তোমাকে পুট করতে হবে। এখন তোমাকে যদি বলা হয় যে তোমার এই যে এ বা বি এর মানটা কত, মানে এটা তুমি কত বসাবে, তাহলে সেটাও তোমাকে ক্যালকুলেট করতে হবে। চলো সেটা দেখি কত ক্যালকুলেট করে কত দাঁড়াচ্ছে। আমি আবার ছবিটাকে একবার আঁকি। আমার এইটা যদি ওয়ার্ক পিস হয় এবং এইটা যদি আমার কাটার হয়, ঠিক আছে, সরি ভুল হচ্ছে, এটা যদি কাটার হয় তাহলে আমার কাটার এই লেন্থে কাট করতে করতে যাবে, এই এতটা পরিমাণ কাট করবে। ওকে, তো এইটা যদি আমার ও যদি সেন্টার অফ কাটার হয় এবং তাহলে এইটা হবে রেডিয়াস, ধরে নিলাম এই পয়েন্টটা সি। ওকে, এখন এর ওয়ার্কপিসের যে আপার পোর্শন সেটা থেকে যদি আমি একটা ডিস্টেন্স নিই এবং এখানে যদি কাট করে সেটা যদি আমি বি ধরি এবং এইটা যদি আমি এই পোর্শনটাকে যদি আমি এ ধরি, এই পোর্শনটা এ, ওকে, এই পোর্শনটা এ, তাহলে আমার ট্রায়াঙ্গেল পেলাম ও এ বি। ওকে, যেখানে এই যে এ বি এটাকে যদি আমি অ্যাপ্রোচ ধরি, এ বিটা যদি আমার অ্যাপ্রোচ হয়, যদি এটা এখানে টাচ করে থাকে, যদি এটা এখানে টাচ করে থাকে এরকম করে ওয়ার্কপিস যদি এখানে টাচ করে থাকে, তাহলে যদি আমার এ বি এই পোর্শনটা যদি আমার অ্যাপ্রোচ হয় তাহলে পরে আমি ধরে নেব কি এ বি, আমি ধরে নিচ্ছি এ বি ইজ ইকুয়ালস টু অ্যাপ্রোচ এপিপি আর ও এস সি এইচ। তাহলে এইটা যদি আমার লেন্থ অফ অ্যাপ্রোচ হয়, লেন্থ অফ অ্যাপ্রোচ আমি কত ধরেছিলাম, এ ধরেছিলাম, তাহলে ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি এ, অর্থাৎ এ বি ইজ ইকুয়ালস টু এ। এখন ডেপথ অফ কাট যেটা আমি বলছি, এইখানটা এই এই জায়গাটা যদি ডেপথ অফ কাট হয় ডি হয়, তাহলে দেখো এই বিসি পরিমাণ যে এরিয়াটা লেন্থটা আছে সেইটা হচ্ছে আমার ডেপথ অফ কাট। তাহলে আমার বিসি ইজ ইকুয়ালস টু আমি বলছি ডি, ডেপথ অফ কাট। ওকে, তাহলে আমি এখন এ ও বি ত্রিভুজটা যদি আমি কল্পনা করি, এই ট্রায়াঙ্গেলটা এ ও বি, তো ট্রায়াঙ্গেল এ ও বি এখান থেকে যদি আমরা দেখি, তো পাইথাগোরাস থিওরেম যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো এ ও স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। ওকে, এখন ও সি, এই যে ও সি এটা হচ্ছে আমার রেডিয়াস। ওকে, তো আমি বলতে পারি ও সি ইকুয়ালস টু আর ইকুয়ালস টু ডি বাই টু। এটা যদি পুরোটাকে আমি এটা যদি আমার পুরোটা ডি হয়, এটা যদি আমার ডি হয়, তাহলে আমার ওসিটা হচ্ছে ডি বাই টু। ওকে, সো ও বিটা কী হবে, ও বিটা কী হবে, ও বিটা হবে ও সি মাইনাস বিসি। তাহলে ও বি ইজ ইকুয়ালস টু ও সি মাইনাস বিসি। তাহলে ও সিটা কত, ও সিটা ডি বাই টু, তাহলে ও সিটা ডি বাই টু আর বিসিটা হচ্ছে ডি, এই যে বিসিটা ডি, তাহলে মাইনাস ডি। এটা হলো আমার ও বি এর লেন্থ, অর্থাৎ ও বি ইজ ইকুয়ালস টু ডি বাই টু মাইনাস ডি। ওকে, এখন আমি ও বি পেলাম, এরপর দেখতে হবে এ বিটা কত। এ বিটা হচ্ছে আমার এ, প্রথমেই বলেছি এ বি হচ্ছে এ বিটা হচ্ছে এ। তাহলে আমি এরপর পাইথাগোরাস থিওরেমে আমি এ বি এবং ও বি এর ভ্যালু পুট করি, তাহলে অতএব
এ ও স্কোয়ার, অতএব এ ও স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি যে এ বি এর ভ্যালু হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার প্লাস ও বি এর ভ্যালু হচ্ছে ডি বাই টু মাইনাস ডি তার হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমার এ ও এর ভ্যালু, এ ও স্কোয়ারের ভ্যালু। এটা খুব একটা ডিফিকাল্ট নয়। তাহলে আমি এবার পুট করি। এবার আমি এখান থেকে খুব সহজেই পেয়ে যাব কি, যে এ ও মানে হচ্ছে ডি বাই টু, তাহলে হচ্ছে ডি বাই টু তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ডি বাই টু মাইনাস ডি তার স্কোয়ার implies that a square is equals to d by 4 square minus d square by 4 minus d square plus dd। অতএব এখান থেকে আমরা যদি ভালো করে এটাকে ক্যালকুলেট করে দেখি, তাহলে যেটা পাবো a is equals to root word of d into d minus d। তো এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। ওকে, এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। তাহলে এটা আমি এর ভ্যালু পেলাম, অ্যাপ্রোচ পেলাম। তো এই ভ্যালুটা আমি এইখানে পুট করব, এই জায়গাতে পুট করব, এবং যদি এ আর বি সেম থাকে তাহলে আমি 2 ইন্টু এই ভ্যালুটা লিখবো ডি ইন্টু ডি রুট ওভার অফ ডি ইন্টু ডি মাইনাস ডি। আর যদি এ ভ্যালু সমান না থাকে, যদি ইফ এ নট ইকুয়ালস টু বি, তখন কী হবে, এ নট ইকুয়ালস টু বি হলে পরে তাহলে এটা সেম ওয়েতে আমি এইখানটাতে বের করব কত হচ্ছে দেখব। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে কার ভ্যালু কত। তো এভাবে আমি মেশিনিং টাইমটা ক্যালকুলেশন করতে পারবো। সো তোমরা আশা করি মেশিনিং টাইমটা বুঝতে পেরেছো, মেশিনিং টাইমটা কী। এরপর আমি আনকাট চিপ থিকনেস ক্যালকুলেট করব। এরপর এটা যখন এটা কাটতে আরম্ভ করবে, কাটারটা যখন কাটতে আরম্ভ করবে, আমি ধরি কোনো একটা পজিশনে কাটারটা এরকম একটা পজিশনে আছে, ঠিক আছে, এরকম একটা পজিশনে আছে। তো এই যতটা পরিমাণ মেটাল রিমুভ হলো না, এটাকে আমি যদি ধরি যে এই হাইটটা মানে এখনও হয়নি T1, তাহলে এইটাকে আমি বলবো আনকাট চিপ এতটা পর্যন্ত। তো আমি ধরে নিই, ডিরাইভ করার কোনো দরকার নেই। তো যদি আমি মিনিমাম চিপ থিকনেসকে আমি যদি T1 ধরি, মিনিমাম চিপ থিকনেস যদি T1 ধরি, T1 মিন সেটা 0, এবং T1 ম্যাক্সিমাম যদি দেখি সেটা হচ্ছে 2 FM বাই NZ রুট ওভার অফ ডি বাই ডি। এটা হচ্ছে ম্যাক্সিমাম চিপ থিকনেস। ওকে, তো এগুলো ডিরাইভ করার কোনো দরকার নেই, এরা এমনি জাস্ট মনে রাখো। তো মিনিমাম চিপ থিকনেস হচ্ছে যদি 0 হয় এবং ম্যাক্সিমাম চিপ থিকনেস যদি এটা হয়, তাহলে আমরা এভারেজ চিপ থিকনেসটা বের করতে পারবো। ওকে, অর্থাৎ এভারেজ চিপ থিকনেস যদি আমি T1 এভারেজ ধরি, তাহলে সেটা হবে T1 এভারেজ ইজ ইকুয়ালস টু আমার T1 মিনিমাম প্লাস T2 ম্যাক্সিমাম বাই 2 আমি লিখতে পারি। অতএব T1 এভারেজের ভ্যালু আমি লিখতে পারি FM বাই NZ রুট ওভার ডি বাই ডি। ওকে, এটা হচ্ছে আমার আনকাট চিপ থিকনেস। ওকে, এর ভ্যালু। এবার আমরা মেটাল রিমুভাল রেট দেখি। মেটাল রিমুভাল রেট, নেক্সট টপিক ইজ মেটাল রিমুভাল REMOVAL রেট, অর্থাৎ যেটাকে আমি MRR বলি, MRR মেটাল রিমুভাল রেট। ওকে, আমি আগেই বলেছি, এর আগে আমি যে ভিডিও, সেখানে আমি মেটাল রিমুভাল রেটের কথা বলেছি। সেখানে আমি বলেছি মেটাল রিমুভাল রেট কি, মেটাল রিমুভাল রেট হচ্ছে কতটা এরিয়া আমি কাটছি এবং কি স্পিডে কাটছি, ঠিক আছে, কি স্পিডে কাটছি।
তাহলে যদি আমার এখানে ডেপথ অফ কাট ডি হয় এবং এর যদি উইডথ, এটা যদি আমি উইডথ ধরি এ হবে, এটা যদি উইডথ আমি ধরি এরকম করে কিছু একটা, তো এইটা যদি ডাব্লু ধরি, সরি এটা লেন্থকে ধরি, তাহলে পরে আমার যে এরিয়াটা আসবে এটা কাট করতে করতে যাওয়ার সময়, এটা এই বরাবর কাট করতে করতে যাওয়ার সময় এটাতে একটা উইডথ আছে এবং এই উইডথে যদি কাট করতে করতে যাওয়ার সময় এই উইডথে কাট করতে করতে যাওয়ার সময় যদি এই পরিমাণ মেটাল রিমুভ করতে করতে যাই, এটা হচ্ছে আমার মেটাল রিমুভ করতে করতে যাচ্ছে এতটা পরিমাণ, এবং এটা যদি আমি ডাব্লিউ ধরি তাহলে আমার যে পরিমাণ এরিয়া থেকে আমার মেটাল রিমুভ হবে সেটা হচ্ছে ডি ইন্টু ডাব্লিউ। ভালো করে ভেবে দেখো, ডি ইন্টু ডাব্লিউ, সেটা হচ্ছে আমার এতটা পরিমাণে মেটাল রিমুভ করবে। ওকে, এবং কি স্পিডে করবে? স্পিড হচ্ছে এফএম স্পিডে করবে। ওকে, তাহলে আমার মেটাল রিমুভাল রেট কী হবে? এফএম ইন্টু ডি ইন্টু ডাব্লিউ, অর্থাৎ এরিয়া ইন্টু স্পিড, অর্থাৎ ডি ইন্টু ডাব্লিউ ইন্টু এফএম। ওকে, সো এরিয়াটা এরিয়াটা কি দেখলাম? ডি ইন্টু ডাব্লিউ ইন্টু স্পিডে আমি এফএম ধরছি, অতএব আমি বলতে পারি এম আর হচ্ছে এফ এম ইন্টু ডি ইন্টু ডাব্লিউ। এটা হচ্ছে আমার মেটাল রিমুভাল রেট। ওকে, তো যদি তোমরা ভিডিওগুলো বুঝতে পারো, এই সাবজেক্টগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, কারণ বাংলায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানোর মতো চ্যানেল ইউটিউবে হয়তো এখনও হয়নি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।